নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। আজ আমরা কথা বলবো ইরান আমেরিকার শান্তি চুক্তি নিয়ে, যে চুক্তি আমেরিকায় ঝড় তুলেছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনায় মুখর হয়েছেন তার সমর্থক ও প্রতিপক্ষ নির্বিশেষে সবাই। ইরান থেকে ইসলামী শাসনের অবসান ও ইরানের পারমাণবিক স্বপ্ন শেষ করে দিতে যে যুদ্ধ শুরু করেছিল আমেরিকা সঙ্গী ইসরায়েলকে নিয়ে, সেই যুদ্ধের 112 দিনের মাথায় গত 19শে জুন স্বাক্ষরিত তথাকথিত শান্তি চুক্তি করতে কেন বাধ্য হলো আমেরিকা, তাও আবার এমন লজ্জাকর একটি চুক্তি নিয়ে? আমেরিকায় আওয়াজ উঠেছে যে তার ইতিহাসে এমন নজিরবিহীন ঘটনা খুব কমই ঘটেছে। ট্রাম্প প্রশাসন একে বিশাল সামরিক ও কৌশলগত বিজয় হিসেবে তুলে ধরার চেষ্টা করছে বটে, কিন্তু আমেরিকার ভেতরেই, বিশেষ করে খোদ রিপাবলিকান পার্টির অন্দরেই এই চুক্তি নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। সম্প্রতি আর এক রিপাবলিকান প্রেসিডেন্ট, যিনি ইরাকের সাদ্দাম হোসেন জমানার পতন ঘটাবার নায়ক, সেই জর্জ ডব্লিউ বুশের প্রাক্তন স্পিচ রাইটার, যিনি বিশ্বকে অ্যাক্সিস অফ এভিল বা শয়তানের অক্ষ এই শব্দবন্ধটি উপহার দিয়েছিলেন, সেই কট্টর রিপাবলিকান ডেভিড ফ্রাম ভারতের টাইমস নাওকে দেয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে যা বলেছেন তা রীতিমতো বিস্ফোরক। তিনি স্পষ্ট ভাষায় এই চুক্তিকে আমেরিকার লজ্জাজনক ও শোচনীয় পরাজয় বা সারেন্ডার বলে আখ্যা দিয়েছেন। কিন্তু কেন তিনি একথা বললেন? এই যুদ্ধে আমেরিকার আসলে কতটা ক্ষতি হলো? আসুন আজ এই পুরো বিষয়টি বিস্তারিতভাবে বিশ্লেষণ করি। প্রথমে সামরিক বিজয়ের আড়ালে কৌশলগত ব্যর্থতা। ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে তার সামরিক অভিযানের মাধ্যমে ইরানকে তিনি প্রায় শেষ করে দিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচিকে কয়েক দশক পিছিয়ে দিয়েছেন। কিন্তু ডেভিড ফ্রাম এবং অন্যান্য সামরিক বিশেষজ্ঞদের মতে এটি একটি মস্ত বড় বিভ্রম বা মানুষকে ভুল বোঝানো। ট্রাম্পের কী উদ্দেশ্য ছিল ইরানে ইসলামী যে শাসন রয়েছে তার অবসান ঘটানো, তার সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দেয়া। কিন্তু বাস্তবতা কি? ইরান শুধু পাল্টা প্রতিরোধই করেনি, তারা আমেরিকার দিকে ড্রোন এবং মিসাইল ছুঁড়েছে এবং সবচেয়ে মারাত্মক যে কাজটি করেছে তা হলো হরমুজ প্রণালী সম্পূর্ণ ব্লক করে দেয়া। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার অর্থ হলো বিশ্ববাজারে তেলের সরবরাহে বিশাল ঘাটতি। এই ব্লকেড আমেরিকার জন্য এতটাই অপ্রত্যাশিত ছিল যে ট্রাম্প প্রশাসনের কাছে এর কোনো পাল্টা জবাব ছিল না। আমেরিকা চেয়েছিল হরমুজ প্রণালী জোর করে খুলে দিতে, কিন্তু তারা চরমভাবে ব্যর্থ হয়। এরপরে আমরা দেখলাম এক অদ্ভুত দৃশ্য, যে আমেরিকা প্রবল হুঙ্কার দিয়ে যুদ্ধ শুরু করেছিল, তারা হঠাৎ তেলের দাম বাড়ার আতঙ্কে এবং আমেরিকার অর্থনীতি ভেঙে যাচ্ছে এই ভয়ে এবং অভ্যন্তরীণ রাজনৈতিক চাপে তড়িঘড়ি করে শান্তির জন্য কার্যত ভিক্ষা করতে শুরু করলো। ডেভিড ফ্রাম খুব সুন্দর একটি কথা বলেছেন। তিনি বলেছেন, বিজয়ীরা শর্ত চাপিয়ে দেয় পরাজিতের ঘাড়ে। কিন্তু এখানে আমেরিকা নয়, বরং ইরানই আমেরিকার ওপর একের পর এক শর্ত চাপিয়ে দিয়েছে। তিনি বলেছেন, মেক আমেরিকা গ্রেট এগেন না হয়ে এটা হয়ে গেছে মেক ইরান গ্রেট এগেন। এই শান্তি চুক্তির ভেতরের শর্তগুলো দেখলে যে কারো চোখ কপালে উঠবে। ইরান এই চুক্তির মাধ্যমে প্রায় $300 বিলিয়ন রিলিজ এবং পুনর্গঠন প্যাকেজ পাচ্ছে। এই টাকা আটকে রেখে দিয়েছিল, এই $300 বিলিয়ন আটকে রেখে দিয়েছিল আমেরিকা। শুধু তাই নয়, ইরানের ওপর থেকে বহু নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে এবং তাদেরকে বিশ্ব ব্যাংকিং সিস্টেমে পুনরায় প্রবেশের অধিকার দেওয়া হচ্ছে।
আপনাদের মনে থাকতে পারে 2015 সালে বারাক ওবামা প্রেসিডেন্ট যখন ইরানের সাথে পরমাণু চুক্তি করেছিলেন, তখন ট্রাম্প অভিযোগ করেছিলেন যে ওবামা ইরানকে নগদ টাকার বাক্স পাঠিয়েছেন। কিন্তু আজ ট্রাম্প কী করলেন? ওবামার আমলে ইরান আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেম থেকে বিচ্ছিন্ন ছিল বলে নগদ টাকা পাঠাতে হয়েছিল। আর এখন ট্রাম্পের চুক্তির পর ইরান সরাসরি আন্তর্জাতিক সিস্টেমে ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে টাকা লেনদেন করতে পারবে। বাহ! ট্রাম্পের মতো অনেক সমালোচকই এখন ব্যঙ্গ করে বলছেন ট্রাম্পের এই চুক্তির নাম ম্যাগা নয়, বরং মিগা, অর্থাৎ মেক ইরান গ্রেট এগেন। কারণ এই যুদ্ধের ফলে ইরান আগের চেয়ে বহুগুণ বেশি শক্তিশালী ও সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেছে। এরপর আসুন রিপাবলিকানদের ক্ষোভ এবং বন্ধুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন যে ট্রাম্প, সেই বিষয়টিতে। আপনারা হয়তো ভাবছেন খোদ রিপাবলিকানরা কেন ট্রাম্পের, ট্রাম্প তো তাদেরই দলের প্রেসিডেন্ট, তাহলে ট্রাম্পের এত তীব্র সমালোচনা কেন করছেন? ডেভিড ফ্রামের মতো প্রবীণ রিপাবলিকান নেতারা বিশ্বাস করেন যে আমেরিকা বিশ্বজুড়ে তার মিত্রদের নিয়ে একটি শক্তিশালী গণতান্ত্রিক ঐক্য তৈরি করার দিকে অনেকটাই সফল হচ্ছিলেন এবং হয়েও ছিলেন। কিন্তু ট্রাম্প তার ঠিক উল্টোটা করেছেন। যুদ্ধে নামার আগে তিনি মার্কিন কংগ্রেস বা আমেরিকার জনগণের কোনো অনুমতি নেননি, যেটা আমেরিকার জন্যে যুদ্ধ করতে গেলে যে অনুমতি নেওয়াটা আবশ্যক সেখানকার সংবিধান আছে। এমনকি তার পেছনে এই ব্যাপারে কোনো জনসমর্থনও ছিল না। আমেরিকার আগামী ভোটের দিকে তাকিয়ে আজকে তিনি ভেবেছেন এটি একটি সস্তা ও দ্রুত যুদ্ধ হবে। তিনি ভেবেছিলেন এই যুদ্ধে ঝটপট জিতে যাবেন এবং দেশে তার জনপ্রিয়তা বাড়বে। কিন্তু যখন যুদ্ধ দীর্ঘায়িত হলো এবং তেলের দাম বেড়ে আমেরিকায় হাহাকার শুরু হলো, তখন তিনি কার্যত আতঙ্কিত হয়ে পড়লেন। ট্রাম্পের মতে ট্রাম্প এমন একজন নেতা যিনি বন্ধুদের আক্রমণ করেন আর শত্রুদেরকে তোষণ করেন। ন্যাটো মিত্রদের কথাই ধরুন। ট্রাম্প বলছেন, ডেভিড ট্রাম্প, যে যুদ্ধ যখন বিপর্যয়ের মুখে তখন আমেরিকা ন্যাটোর কাছে সাহায্য চাইল, কিন্তু ইউরোপীয় বন্ধুরা কেন সাহায্য করবে? কারণ ট্রাম্প তার নিজের মিত্র ডেনমার্কের ভূখণ্ড যে গ্রিনল্যান্ড, সেটা নিয়ে এমন সব কার্যকলাপ করেছেন, এমন কথা বলেছেন যে বন্ধুরা আমেরিকার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ইউরোপের মিত্র দেশগুলো আজ মনে করছে ট্রাম্প প্রশাসনের উপর নির্ভর করা মানে চরম বিশ্বাসঘাতকতার শিকার হওয়া। কারণ ট্রাম্প হচ্ছে বিশ্বাসঘাতকতার আর এক নাম। আন্তর্জাতিক রাজনীতিতে একা হয়ে পড়ার এই মাসুল আমেরিকাকে আগামী বহু দশক ধরে চুকিয়ে যেতে হবে। এরপরে আসুন বিশ্ব অর্থনীতি এবং আমেরিকার দীর্ঘমেয়াদী ক্ষতি, যেটা উল্লেখ করেছেন ডেভিড ফ্রাম। এই যুদ্ধের সবচেয়ে বড় বলি হলো বিশ্ব অর্থনীতি এবং খোদ আমেরিকার পকেট। হরমুজ প্রণালী বন্ধ থাকায় এবং ইরানের ট্রানজিট ফি বা টোল বসানোর সিদ্ধান্তে সারা বিশ্বে জ্বালানি তেলের বাজারে আগুন লেগেছে। আমেরিকা নিজের বিশাল তেল মজুদ থাকা সত্ত্বেও বৈশ্বিক সাপ্লাই চেনের উপর নির্ভরশীলতার কারণে মুদ্রাস্ফীতির ভয়াবহ শিকার হয়েছে। ডেভিড ফ্রাম স্পষ্ট বলেছেন, এই যুদ্ধ আমেরিকার কোনো রাজনৈতিক বিজয় তো আনেইনি, উল্টে বিশ্ব অর্থনীতিকে বিশাল ক্ষতির মুখে ঠেলে দিয়েছে। আমেরিকার মতো একটি পরাশক্তি, যাদের সামরিক বাজেট বিশ্বের যে কোনো দেশের চেয়ে বহুগুণ বেশি, তাদের এই অসহায় আত্মসমর্পণ প্রমাণ করে যে সঠিক কৌশল এবং বন্ধুদের সমর্থন ছাড়া শুধু মিসাইল ছুঁড়ে কোনো যুদ্ধে জেতা যায় না। আমেরিকার বর্তমান ইরান শান্তি চুক্তির সমালোচনা কেবল ডেভিড ফ্রামের মধ্যেই সীমাবদ্ধ নয়। রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই দলের বেশ কয়েকজন প্রভাবশালী নেতা এই চুক্তির বিরুদ্ধে সরব হয়েছেন। ট্রাম্পের নিজের দল রিপাবলিকানদের মধ্যে যারা ন্যাশনাল সিকিউরিটি হক বা জাতীয় নিরাপত্তা রক্ষায় কঠোরপন্থী হিসেবে পরিচিত, তারা এই চুক্তিকে কৌশলগত বিপর্যয় হিসেবে দেখছেন। টেড
টেক্সাসের এই সেনেটর, তিনি চুক্তিটিকে বিপর্যয়কর ভুল বা ডিজাস্ট্রাস মিস্টেক বলে আখ্যা দিয়েছেন। তার মতে ইরানকে বিলিয়ন ডলার দেয়া এবং পারমাণবিক সক্ষমতা ধরে রাখার সুযোগ দেয়া আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় ভুলগুলোর একটি। মাইক পেন্স, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, রিপাবলিকান দলের, তিনি এই চুক্তিকে ইরানের বর্তমান শাসন ব্যবস্থার জন্য একটা লাইফলাইন হিসেবে অভিহিত করেছেন। বিল ক্যাসিডি, লুইজিয়ানার এই রিপাবলিকান সেনেটর, চুক্তিটিকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ পররাষ্ট্রনীতির ভুল বলে সমালোচনা করেছেন। রজার উইকার, এই সেনেট আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান, তিনি হচ্ছেন রজার উইকার, তিনি এই চুক্তিটিকে একটি বিপর্যয়কর বা ডিজাস্টার হিসেবে বর্ণনা করেছেন এবং সতর্ক করেছেন যে যুদ্ধের মাধ্যমে যা অর্জিত হয়েছিল তা এই চুক্তির ফলে ব্যর্থ হয়ে গেল। মাইক পম্পেও, ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি এই চুক্তিকে আমেরিকা ফার্স্ট নীতির একেবারে উল্টো বলে অভিহিত করেছেন। তার মতে এটি পরোক্ষভাবে ইরানকে অস্ত্র কর্মসূচি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের সুযোগ করে দিচ্ছে। এটা ম্যাগা নয়, মেগা, মেক ইরান গ্রেট এগেন। জন বোল্টন, প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোল্টন এই চুক্তির কড়া সমালোচক। তিনি দাবি করেছেন যে চুক্তির শর্তগুলো স্পষ্টভাবে ইরানের দিকে এবং আমেরিকার স্বার্থের বিরুদ্ধে। এটা তো গেল রিপাবলিকান দলের নেতাদের কথা। ডেমোক্র্যাট দলের নেতাদের সমালোচনা, তারা কি বলেছেন? ডেমোক্র্যাটরা সাধারণত ওবামা আমলের যে পরমাণু চুক্তির সাথে তুলনা করে ট্রাম্পের এই চুক্তির অকার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। টিম কেইন, ভার্জিনিয়ার এই সেনেটরের মতে ট্রাম্পের এই চুক্তি ওবামা আমলের চুক্তির চেয়ে অনেক দুর্বল। তার ভাষায়, আমরা অনেক বেশি দিচ্ছি কিন্তু বিনিময়ে পাচ্ছি অনেক কম। জিন শাহিন, ফরেন রিলেশনস কমিটির র্যাঙ্কিং ডেমোক্র্যাট সদস্য শাহিন, তিনি এই চুক্তিকে ওবামার চুক্তির চেয়েও অনেক বেশি খারাপ বলে মন্তব্য করেছেন। মার্ক ওয়ার্নার, ইন্টেলিজেন্স কমিটির এই শীর্ষ ডেমোক্র্যাট নেতা, সমালোচনার সুরে বলেন যে ওবামার সময় চুক্তিগুলোতে আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং ইউরোপ, রাশিয়া ও চীনের মতো অংশীদারদের সমর্থন ছিল, যা ট্রাম্পের এই নতুন ব্যবস্থায় অনুপস্থিত। চাক সুমার, সেনেট সংখ্যালঘু নেতা সুমার, ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন যেন চুক্তির বিস্তারিত জনসমক্ষে প্রকাশ করা হয় এবং কংগ্রেসে এ বিষয়ে জরুরি ব্রিফিং দেওয়া হয়। অর্থাৎ তিনি মনে করছেন এই চুক্তির প্রকাশ্য চুক্তির বাইরেও গোপন কিছু চুক্তিও থাকতে পারে, যেমন বাংলাদেশের সাথে ট্রাম্পের আছে। সব মিলিয়ে এই নেতাদের মূল আপত্তির জায়গা হলো চুক্তিতে ইরানকে বিশাল আর্থিক সুবিধা দেওয়া হয়েছে, যেমন $300 বিলিয়ন পুনর্গঠন তহবিল দেওয়া হচ্ছে, নিষেধাজ্ঞা শিথিল করা হচ্ছে পারমাণবিক, এবং ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে কার্যকরভাবে নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে এই চুক্তি। অধিকাংশ সমালোচক মনে করেন যুদ্ধের মাধ্যমে যে সামরিক সুবিধাজনক অবস্থান আমেরিকা অর্জন করেছিল, এই চুক্তির মাধ্যমে তা বিসর্জন দেওয়া হয়েছে। এবার সর্বশেষ খবর দিই। বাতেলা মাস্টার ট্রাম্পের সব বড় বড় বাত তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে ইসরায়েল বলেছে তারা সার্বভৌম রাষ্ট্র, আমেরিকার চাকর নয়। নিজের কিসে ভালো সেটা তারা ভালো বোঝে। লেবাননে হেজবোল্লাহ যতদিন থাকবে ও ইরানের মদত পাবে হেজবোল্লাহ ততদিন তার সেনা দক্ষিণ লেবাননের থেকে সরবে না এবং হেজবোল্লাহর সামরিক ঘাঁটিতে তারা বোমাবর্ষণ জারি রাখবে। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও মাঠ পর্যায়ের সামরিক উপস্থিতি এবং পারস্পরিক অবিশ্বাস এখনও বজায় রয়েছে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও শান্তি চুক্তিটি খুব ভঙ্গুর বোঝাই যাচ্ছে। লেবাননে ইসরায়েলের সামরিক উপস্থিতি এবং ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সাথে তাদের চলমান উত্তেজনার কারণে এই পুরো শান্তি প্রক্রিয়া যে কোনো সময় নস্যাৎ হয়ে যাওয়ার ঝুঁকি রয়ে গেছে। দর্শক বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প হয়তো আগামী দিনে এই চুক্তিকে তার বিশাল সাফল্য হিসেবে প্রচার করে
রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করবেন। কিন্তু ডেভিড ফ্রাম এবং অন্য দল নির্বিশেষে সমস্ত দলের মার্কিন নেতাদের বিশ্লেষণ শুনলে বোঝা যায় ভেতরের ছবিটা কতটা ভয়াবহ। ইরান চুক্তি শুধু মধ্যপ্রাচ্যের সমীকরণ বদলে দেয়নি, মধ্যপ্রাচ্যের দেশগুলো আজ আমেরিকাকে বিশ্বাস করছে না, আমেরিকার ওপর নির্ভর করে থাকতে চাইছে না। আন্তর্জাতিক কূটনীতিতে আমেরিকার একাধিপত্যের এক বিরাট পতন ডেকে এনেছে ইরান যুদ্ধে এবং সেখানের যে শান্তি চুক্তি। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় এই মূল্যায়নের সাথে কি আপনারা একমত? ট্রাম্প কি সত্যিই ইরানের কাছে আত্মসমর্পণ করলেন? নিচে কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর আজকের এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং ক্যালকাটা ডায়ালগসে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক বিষয় নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।